সাজিদের কাছে একটি মেইল এসেছে সকালবেলা। মেইলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব ধর। বিপ্লব তাকে আমিও চিনি। সদা হাস্য এই লোকটার সাথে মাঝে মাঝে টিএসসিতে দেখা হয়। দেখা হলে এ নিয়ে একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন, কিরে তুই কি এখনো রাতের বেলায় ভূত দেখিস? বিপ্লব তার মনে হয় হাসিটা প্রস্তুত করেই রাখ। দেখা হওয়া মাত্রই প্রদর্শন। বিপ্লব তাকে চিনতাম সাজিদের মাধ্যমে। সাজিদ আর বিপ্লব দা একই ডিপার্টমেন্টের। বিপ্লব দা সাজিদের চেয়ে 2 ব্যাচ সিনিয়র। সাজিদ বিশ্ববিদ্যালয়ে এসে যে প্রথমে নাস্তিক হয়ে গিয়েছিল তার পুরো ক্রেডিটটাই কিন্তু এই বিপ্লবদার। বিপ্লবদা তাকে বিভিন্ন নাস্তিক অ্যাগনস্টিকদের বইটাই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিল। সাজিদ এখন আর নাস্তিক। আমি ক্লাস শেষে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটার খুঁজাচ্ছে। আমাকে দেখা মাত্রই বলল, তোর দাওয়াত আছে। কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সাজিদ বলল, বিপ্লবদা দেখা করতে বলেছেন। আমার সাথে ওনার কোনো লেনদেন নেই, আমাকে এভাবে দেখা করার বলার হেতু কি বুঝলাম না। সাজিদ বলল, ঘাবড়ে গেলি নাকি? তোকে একা না, সাথে আমাকেও। এই বলে সাজিদ বিপ্লবদার মেইলটি ওপেন করে দেখালো। মেইলটি হুবহু এরকম। সাজিদ, আমি তোমাকে একজন প্রগতিশীল উদারমন সম্পূর্ণ মুক্তমনা ভাবতাম। পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় গোড়ামি আর অন্ধবিশ্বাস থেকে একদম বেরিয়ে এসেছি। কিন্তু তুমি যে আবার সেই অন্ধবিশ্বাসের জগতে ফিরে যাবে সেটা কল্পনাও করিনি আমি। আজ বিকেলে বাসায় এসো, তোমার সাথে আলাপ আছে। আমরা খাওয়া দাওয়া করে দুপুরে নামাজ পড়ে বিপ্লবদার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বের হলাম। বিপ্লবদা আগে থাকতেন বনানী, এখন থাকেন কাটাবন। জ্যামট্যাম কাটিয়ে আমরা যখন বিপ্লবদার বাসায় পৌঁছি তখন আসরের ওয়াক্ত। বিপ্লবদার সাথে হ্যান্ডশেক করে আমরা আর বসলাম না। সাজিদ বলল, দাদা, আলাপ একটু পরে হবে, আসরের নামাজটা একটু পড়ে আসি। বিপ্লবদা না করলেন। আমরা বেরিয়ে গেলাম। পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজ পড়ে ব্যাক করলাম ওনার বাসায়। বিপ্লবদা ইতিমধ্যে কফি তৈরি করে রেখেছে। খুবই উন্নত মানের কফি। কফির গন্ধটা পুরো ঘরময় ছড়িয়ে পড়ল মুহূর্তে। সাজিদ কফি হাতে নিতে নিতে আমাকে উদ্দেশ্য করে বলল, জানিস, বিপ্লবদার এই কফি বিশ্ববিখ্যাত। ভূমধ্য সাগরীয় অঞ্চলের কফি। এইটা কানাডা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। বিপ্লবদা কানাডা থেকে অর্ডার করে আনিয়েছে। কফির কাপে চুমুক দিয়ে মনে হলো, আসলেই সত্যি এত ভালো কফি কি হতে পারে, ভাবাই যায় না। সাজিদ এবার বিপ্লবদার দিকে তাকিয়ে বলল, আলাপ শুরু হোক। বিপ্লবদার মুখে সদা হাস্যভাবটা আজকে আর নেই। ওনার পরম শিষ্যের এরকম অধপতনে সম্ভবত ওনার মনটা কিছুটা ভীষণ। তিনি বললেন, তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, তবে তোমাকে একটি বিষয় বলার জন্য আসতে বলেছি। হয়তো তুমি ব্যাপারটা জেনে থাকবে, তবুও। সাজিদ কফির কাপে চুমুক দিয়ে বলল, জানা বিষয়টা আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন জানছি। আমি আপনাকে কতটা পছন্দ করি তা তো আপনি জানেন। বিপ্লবদা কোনো ভূমিকায় গেলেন। সরাসরি বললেন, ওই যে তোমার সৃষ্টিকর্তা, ওনার ব্যাপারেই বলতে যাচ্ছিলাম। তুমি বিজ্ঞানের ছাত্র, তুমি হয়তো এই ব্যাপারে জানো। সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্ব সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো দরকার নেই। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই। আগে তোমরা মানে বিশ্বাসীরা বলতে, একটা সামান্য সূর্য যখন কোনো কারিগর ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না, তাহলে এই গোটা মহাবিশ্ব কিভাবে তৈরি হয় আপনার? কিন্তু বিজ্ঞান এখন বলছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনি তৈরি হয়েছে, কারো সাহায্য ছাড়াই। এই কথাগুলো বিপ্লবদা এক নাগারে বলে গেলেন। মনে হয়েছে তিনি কোনো নিঃশ্বাসই নেননি এতক্ষণ। সাজিদ বলল, অদ্ভুত তো, তাহলে তো আমাকে আবার নাস্তিক হয়ে যেতে হবে। সাজিদ চমৎকার একটি হাসি দিল। সাজিদ যে এভাবে হাসতে পারে তা আমি আজই প্রথম দেখলাম। বিপ্লবদা সেদিকে মনোযোগ দিয়েছেন বলে মনে হয়। উনি মোটামুটি একটা লেকচার শুরু করেছেন। আমি আর সাজিদ খুব মনোযোগী ছাত্রের মতো ওনার বৈজ্ঞানিক কথাবার্তা শুনি। তিনি যা বোঝালেন বা বললেন তার সারসংক্ষেপ ছিল এরকম। পদার্থবিজ্ঞানের নতুন দিগন্তের উন্মোচন করেছে কোয়ান্টাম মেকানিক্স। এই কোয়ান্টাম মেকানিক্সে একটি থিওরি আছে, সেটি হলো কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মূল কথা হলো মহাবিশ্বে পরম শূন্য স্থান বলে আদতে কিছু নেই। মানে আমরা যেটাকে নাথিং বলে এতদিন জেনে এসেছি। কিন্তু বিজ্ঞান বলছে আদতে নাথিং বলতে কিছুই নেই। প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না। তাই যখনই কোনো শূন্য স্থান তৈরি হয়, সেখানে 1 সেকেন্ডের বিলিয়ন ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কণা এবং প্রতিকণা মানে ম্যাটার এবং অ্যান্টিম্যাটার তৈরি হচ্ছে এবং একটির সাথে একটি ঘর্ষণ ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা জানো কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের ধারণা কোথা থেকে এসেছে? আমি বললাম, না। বিপ্লবদা আবার বলতে শুরু করলেন, এই ধারণা এসেছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে। হাইজেনবার্গের সেই বিখ্যাত সূত্রটা তোমরা জানো নিশ্চয়? সাজিদ বলল, হাইজেনবার্গ বলেছেন, আমরা কখনো একটি কণার অবস্থান এবং এর ভরবেগের সঠিক পরিমাণ একুরেটলি জানতে পারবো না। যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে এর ভরবেগের গলদ থাকবে। আবার যদি ভরবেগ সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গলদ থাকবে। দুটোই একসঙ্গে সঠিকভাবে জানা কখনোই সম্ভব। এটা যে সম্ভব না এটা বিজ্ঞানের অসারতা না, আসলে এটা হলো কণার ধর্ম বা বৈশিষ্ট্য। বিপ্লবদা বললেন, এক্স্যাক্টলি, একদমই তাই। হাইজেনবার্গের নীতিকে শক্তি আর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়।
হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয় তাহলে মহাবিশ্বের শূন্যস্থান বলে কিছু থাকতে পারে না। যদি থাকে তাহলে তার অবস্থান ও ভরবেগ দুটি শূন্য চলে আসবে, যা হাইজেনবার্গের নীতির বিরুদ্ধে। এইটুকু বলে বিপ্লব এবার একটু থামলেন। কফির পর থেকে কফি ঢালতে ঢালতে বললেন, বুঝতেছো তো তোমরা? সাজিদ বুঝছে কিনা জানি না, তবে আমার কাছে ব্যাপারটি দুর্বোধ্য মনে হলো। বিপ্লব দার উপস্থাপনা ভঙ্গিমা সেটাকে অনেকটা প্রাঞ্জল করে তুলেছে। আমার ভালো লেগেছে। বিপ্লব দা কফিতে চুমুক দিলেন, এরপর আবার বলতে শুরু করলেন, তাহলে তোমরা বলো না যে বিগ ব্যাং এর আগে তো কোনো কিছু ছিল না, না সময়, না শক্তি, না অন্য কিছু। তাহলে বিগ ব্যাং এর বিস্ফোরণটা হলো কিভাবে? এর জন্য নিশ্চয়ই কোনো শক্তি দরকার, কোনো বাহ্যিক বল দরকার, তাই না? এইটা বলে তোমরা স্রষ্টার ধারণাকে জায়েজ করো। তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে স্রষ্টার কাছ থেকে। কিন্তু দেখো, বিজ্ঞান বলছে এখানে স্রষ্টার কোনো হাতেই নেই। বিগ ব্যাং হবার জন্য যে শক্তি দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের থেকে। সুতরাং মহাবিশ্ব তৈরিতে স্রষ্টার অস্তিত্বকে বিজ্ঞান ডাইরেক্ট না বলে দিয়েছে। আর তোমরা এখানে স্রষ্টা স্রষ্টা করে কোথায় যে পড়ে আছো। এতটুকু বলে বিপ্লবদার চোখ মুখ একদম ঝলমলিয়ে উঠল। মনে হচ্ছে উনি যে উদ্দেশ্যে আমাদের ডেকেছেন তা তিনি সফল হয়ে গেছেন। আমরা হয়তো ওনার বিজ্ঞানের উপর এই জ্ঞানগর্ভ লেকচার শুনে এক্ষুনি নাস্তিকতার উপর ইমান নিয়ে আসবো। যাই হোক, ইতিমধ্যে সাজিদ 2 কাপ কফি গিলে ফেলেছে। নতুন 1 কাপ ঢালতে ঢালতে সে বলল, এই ব্যাপারে স্টিভেন হকিংয়ের একটা বই আছে, নাম দ্য গ্র্যান্ড ডিজাইন। আমি এটা পড়েছি। সাজিদের কথা শুনে বিপ্লবদাকে খুব বেশি খুশি মনে হল। তিনি বললেন, বাহ, তুমি তাহলে পড়াশোনা স্টপ করোনি? বেশ, পড়াশোনা করবে, বেশি বেশি করে পড়বে। সাজিদ হাসল। হেসে সে বলল, কিন্তু দাদা, এই ব্যাপারে আমার একটা কনফিউশন আছে। কোন ব্যাপারে? বিপ্লব তার প্রশ্ন। স্টিফেন হকিং আর লিওনার্দো স্লোদেনের বই দ্য গ্র্যান্ড ডিজাইনের ব্যাপার। বিপ্লব তারপর একটু থতমত খেয়ে গেল। মনে হয় উনি মনে মনে বলছে, এই ছেলে দেখছে খোদার ওপর খোদাগিরি করছে। তিনি বললেন, ক্লিয়ার করো। সাজিদ বলল, আমি দুইটা দিক থেকে এটা ব্যাখ্যা করি। একটা হলো বিজ্ঞান এবং ধর্ম, যদি অনুমতি দেন। অবশ্যই, বিপ্লব দা বললেন। আমি সেখানে একজন মুগ্ধ শ্রোতা। গুরু এবং এক শিষ্যের তর্ক জমে উঠেছে। সাজিদ বলল, প্রথম কথা হচ্ছে স্টিফেন হকিং এই থিওরিটা এখনো থিওরি, সেটা ফ্যাক্ট। এই ব্যাপারে প্রথম কথা বলেন বিজ্ঞানী লরেন্স ক্লাউস। তিনি এইটা নিয়ে একটি বিশাল সাইজের বই লিখেছেন। বইটার নাম ছিল এ ইউনিভার্স ফ্রম নাথিং। অনেক পরে এখন স্টিফেন এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইনে কথা বলেছে। ওনার এই বইটা প্রকাশ হওয়ার পর CNN এর এক সাংবাদিক হকিংকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? হকিং বলেছিল, ঈশ্বর থাকলেও থাকতে পারে, তবে মহাবিশ্ব তৈরিতে তার কোনো প্রয়োজন নেই। বিপ্লবতা বলল, সেটাই। উনি বোঝালেন যে ঈশ্বর মূলত ধার্মিকদের একটি অকার্যকর বিশ্বাস। হকিং কি বুঝিয়েছেন জানি না, কিন্তু হকিংয়ের ওই বইটি অসম্ভব। কিছু গলদ আছে। বিপ্লব তার কফির কাপ রাখতে রাখতে বললেন, গলদ মানে? দাঁড়ান, বলছি। গলদ মানে উনি কিছু বিষয় বইতে ক্লিয়ার করেন। যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত সত্য নয়, তাই এটা বিজ্ঞান মহলে প্রচুর বিতর্কিত হয়েছে। ওনার বইতে যে গলদগুলো আছে সেগুলো আপনাকে আমি সিরিয়ালি বলছি। গলদ নাম্বার 1, হকিং বলেছেন শূন্য থেকেই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে বস্তু কণা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রালাইজ হয়েছে। এখানে প্রশ্ন হলো, শূন্য বলতে হকিং কি নাথিং মানে একদম কোনো কিছুই নেই বুঝিয়েছেন, নাকি কোয়ান্টাম ভ্যাকুয়াম বস্তুর অনুপস্থিতি বুঝিয়েছেন? সেটা কিন্তু ক্লিয়ার করেননি। হকিং বলেছেন শূন্য স্থানে বস্তু কণার মাঝে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হতে হলে সেখানে মহাকর্ষ বল প্রয়োজন। কিন্তু ওই শূন্য স্থানে যখন সময়ের স্থানও তৈরি হয়নি, ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ বল এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেয়নি। গলদ নম্বর 2, হকিং তার বইতে বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে, কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে। তখন সময়ের আচরণ আজকের সময়ের মতো ছিল না, তখন সময়ের আচরণ ছিল স্থানের মতো। কারণ ফ্লাকচুয়েশনে হবার জন্য প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল না, স্থানের দরকার ছিল। কিন্তু হকিং তার বইতে একথা বলেননি যে সময় মহাবিশ্বের একদম শুরুতে স্থানের মতো আচরণ করেছে। সেই সময় পরবর্তীতে ঠিক কবে আর কখন থেকে আবার টাইমের মতো আচরণ শুরু করলো এবং কেন? আমি বিপ্লবদার মুখের দিকে তাকালাম। তার চেহারা উৎফুল্ল ভাবটা চলে গেছে। সাজিদ বলে যাচ্ছে, গলদ নাম্বার 3, পদার্থবিদ্যার যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হলো, তখন শূন্য অবস্থায় পদার্থবিদ্যার এই সূত্রগুলো বলবৎ থাকে কি করে? এটার ব্যাখ্যা হকিং দেয়নি। গলদ নাম্বার 4, আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, তাই শূন্যস্থান পূরণ করতে আপনি কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, যেখানে আপনি শূন্যস্থান নিয়ে কথা বলছেন, যখন সময় ছিল না, স্থান ছিল না, তখন আপনি প্রকৃতি কোথায় থেকে পেলেন? সাজিদ হকিংয়ের বইয়ের 5 নম্বর গলদের কথা বলতে যাচ্ছেন। তাকে থামিয়ে দিয়ে বিপ্লবদা বললেন, ওকে ওকে, বুঝলাম। আমি বলছি না যে এই জিনিসটা একেবারেই সত্যি। এটা নিয়ে তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, আরও পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর ডিসাইড হবে যে এটা ঠিক না ভুল। সাজিদের কাছে বিপ্লবদা এরকম মৌন পরাজয় আমাকে খুব তৃপ্তি দিল।
মনে মনে বললাম, ইয়েস সাজিদ, ইউ ক্যান। সাজিদ বলল, হুম। সে পরীক্ষা চলতে থাকুক। যদি কোনোদিনও এই থিওরি সত্যিও হয়ে যায় তাহলে আমাকে ডাক দিন না দাদা, কারণ আমি কোরআন নিয়ে প্রমাণ করে দিতে পারব। সাজিদের এই কথা শুনে আমার হেঁচকে উঠে গেল। কি বলে রে, এতক্ষণ যেটাকে গলতপূর্ণ বলছে সেটাকে আবার কোরআন দিয়ে প্রমাণ করে বলছে, কেমনে কি? বিপ্লব দা বুঝল না। তিনি জিজ্ঞেস করলেন, কি রকম? সাজিদ হাসল, বলল, শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টির কথা আল কোরআনে বলা আছে দাদা। আমি আরো অবাক, কি বলে এই যে? সে বলল, আমি বলছি না যে কোরআন কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথাই বলছে। কোরআন যার কাছ থেকে এসেছে তিনি তার সৃষ্টি জগতের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছে। এখন সেটা বিগ ব্যাং আসলেও পাল্টাবে না, কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের থিওরি আসলেও পাল্টাবে, একই থাকে। বিপ্লবদা বলল, কোরআনে কি আছে বললে জানো? সূরা বাকারার 170 নম্বর আয়াতে আছে, যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীকে অনস্তিত্ব হতে অস্তিত্বে আনয়ন করেন এবং যখন তিনি কিছু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। দেখবেন, আমি আবারও বলছি, আমি এটা বলছি না যে আল্লাহ তাআলা এখানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথাই বলেছেন। তিনি তার সৃষ্টির কথা বলেন, তিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। এমন না যে আল্লাহ তার হাত দিয়ে প্রথমে মহাবিশ্বের ছাদ বানালেন, তারপর তাদের সূর্য, চাঁদ, গ্যালাক্সি এগুলো একটা একটারও বসিয়ে দিয়েছেন। তিনি কেবল নির্দেশ দিয়েছেন। হকিংও একই কথা বল, কিন্তু তারা বলেছেন এটা এমনি এমনি হয়ে গেছে, শূন্য থেকে। আল্লাহ বলছেন না, এমনি এমনি হয়নি। আমি যখন নির্দেশ করেছি হও, তখন তা হয়ে গেল। হকিং ব্যাখ্যা দিতে পারছে না এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের জন্য মহাকর্ষ বল কোথা থেকে এলো, সময় কেন, কিভাবে স্থান হল, পরে আবার সেটা কেন সময় হল। কিন্তু আমাদের স্রষ্টা ব্যাখ্যা দিয়েছে। তিনি বলেছেন হতে, আর তা হয়ে গেল। ধরুন একটা ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোণায়, কিন্তু সে তার চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে। দর্শক দেখছে। খালি টেবিলের উপরে হঠাৎ একটা কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও গেল। দর্শক কি বলবে, এটা কটা ফ্লাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে? না, বলবে না। এর পেছনে ম্যাজিশিয়ানের কারসাজি আছে। সে স্টেজের এক কোণা থেকে চোখ দিয়ে ইশারা করছে বলেই এটা হয়েছে। স্রষ্টাও সেরকম। তিনি শুধু বলেছেন হও, আর মহাবিশ্ব আপনা আপনি হয়ে গেল। আপনাদের সেই শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব কেবল ওই হও পর্যন্ত। মাগরিবের আজান পড়তে শুরু করেছি। বিপ্লবদাকে অনেকটাই হতাশ দেখলাম। আমরা বললাম, আজ তাহলে উঠি। উনি একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, এসো। আমরা বেরিয়ে পড়লাম। আমি অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে আছি। কে বলবে এই ছেলেটা গত 6 মাস আগেও নাস্তিক ছিল? নিজের গুরুকে কি রকম একটা কুপকাত করে দিয়ে আসলো। কোরআনের সূরা বাকারার 170 নম্বর আয়াতটি কত হাজারবার পড়েছি, কিন্তু এভাবে কোনোদিনও ভাবি। আজকে এটা সাজিদ যখন বিপ্লবদাকে বোঝাচ্ছে, মনে হচ্ছে আজকেই নতুন শুনছি এই আয়াতের কথা। গর্ব হতে লাগলো আমার।